রাজনৈতিক নেতাকর্মীদের গুম খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধে দায়ের শেখ হাসিনার ফাঁসি চান ভুক্তভোগীদের পরিবার আর রাজনীতিকরা। ভারতে পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতনের সাজানো সাক্ষাৎকার ছড়িয়ে দেওয়া হচ্ছে, তথাকথিত নির্যাতনের কল্পকাহিনী, ভুক্তভোগীদের বিস্ময় প্রকাশ। আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 88 মামলায় গ্রেফতার 70 জন, জড়িত সবাইকে ধরা হবে জানিয়েছেন প্রেস সচিব। দেশের পক্ষে থাকায় বেগম জিয়াকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কুমিল্লার বিএনপির কর্মশালায় তারেক রহমান, অর্থ পাচার মামলায় তার সাজা স্থগিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজনৈতিক নেতাকর্মীদের গুম খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার বিকেলে সরোয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে বক্তারা বলেন, ভারতের লাগাতার অপপ্রচারের ফাঁদে পা দেবে না বাংলাদেশ। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে চাপে রাখা যাবে না। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের এই গণজমায়েতের আয়োজন করে ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্য এবং জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এই কর্মসূচিতে। মানুষের মুখে একটাই দাবি ছিল, অনেকেই বাবার ছবি হাতে বিচারের দাবিতে এসেছেন এখানে, কেউ বা নিখোঁজ স্বামীর সন্ধান পেতে, আবার অনেকেই স্বজন কিংবা সন্তানের ছবি হাতে পতিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। আমার ভাইয়ের পাইছে একটা ছবি, পাইছে একটা ভিডিও আর বেয়ারিস সার্টিফিকেট। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। আমার সোহেলের লাশটা আমি দেখতে চাই। আমার সোহেলের কোন জায়গায় নিয়ে বাড়ি দিতে আমি এও দেখতে চাই। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে, বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমাদের এমন কি দোষ ছিল যে আমাদের বাবাকে আমরা দেখতে পারিনি। গুম খুন ও মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবি ছিল সমাবেশে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের কণ্ঠেও। আর জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে হতাহতের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার ও শাস্তি কার্যকরের দাবি জানান বক্তারা। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বানিয়ে আনতে হবে। দুর্ভাগ্যক্রমে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে সেই স্থিতিশীলতা, সেই শান্তি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা যারা এই সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করে বের করে তাদেরকে শাস্তির আয়তায়, আইনের আয়তায় আনা সম্ভব হয়। জনাব তারেক রহমানের লিখিত মায়ের ডাকের এই কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে দেশবাসীর উদ্দেশ্যে তা পড়ে শোনান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির সাহসী নেতাকর্মী সমর্থকরা হাতের মুঠোয় প্রাণ নিয়ে গত 1.5 দশকের বেশি সময় যাবৎ দুর্বার আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তাক্ত পাটাতন রচনা করে দিয়েছে বিএনপি বিশ্বাস করে মানবাধিকার প্রতিষ্ঠার মূল শক্তি টেকসই গণতন্ত্র। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না। সমাবেশে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ভারতকে বলেছি যে এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে। ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন
এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই অপপ্রচার বন্ধ করুন। মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না। আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা, সেটি হচ্ছে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্যে। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শেখ হাসিনার বিচার আগে করার দাবিও জানানো হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায় বা ধর্মীয় স্থাপনায় হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 88টি মামলা ও 70 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তবে এসব ঘটনায় আক্রান্তদের অনেকেই সাবেক ক্ষমতাসীন দলের সদস্য এবং অনেক ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে দেশব্যাপী সংখ্যালঘু ইস্যুতে সহিংসতার অভিযোগ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে, তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনা, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব। আমরা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। 88টা কেসের কথা বললাম, এদের মধ্যে অনেকেই, যদিও এটা ধর্মীয় রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেতে, এই বিষয়গুলো দিয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলো ক্ষেত্রে কেস হচ্ছে, পুলিশকে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে, অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি দিচ্ছেন। তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, আন্তরিকতার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা যে আপনি অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি, এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সয়াবিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, যেটা ছিল আগে 1 টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে গেছে। এছাড়া আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত আবেদনকারী অবসরপ্রাপ্ত 1500 কর্মকর্তার মধ্যে 750 জনের পুনরায় নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে গঠিত কমিটি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সুপারিশ সহ প্রতিবেদন তুলে দেয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতায় ঢুকতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। এরপর ভারতীয় চ্যানেলের রিপোর্টারদের শিখিয়ে দেয়া কথা মিডিয়ার সামনে না বললে পাসপোর্ট ফেরত না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সেসব বাংলাদেশিদের মুখ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর তথাকথিত অত্যাচার, নির্যাতনের কল্পকাহিনী ছড়িয়ে দেওয়া হচ্ছে নানানভাবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিস্ময় প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছে। ফরিদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কষ্ট লাগে, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে
অত্যাচার করা হয়, মা মেয়েদের নির্যাতন করা হচ্ছে। ভারতের এবিপি আনন্দ টিভিতে এই সাক্ষাৎকারটি দেন ফরিদপুর শহরের শুভ কর্মকার। তার এমন বক্তব্যে নিন্দার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভ ফরিদপুর শহরের নীলটলির স্বর্ণকার পট্টির নিয়োগিনী ভবন জুয়েলার্সের স্বত্বাধিকারী সুনীল কর্মকারের ছেলে। বক্তব্যটা অত্যন্ত খারাপ এবং ন্যাক্কারজনক। এটা যেটা হয় নাই, সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলছে। আমাদের দেশে কোনো এই ধরনের হিন্দু নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো দাঙ্গা হয় নাই, কোনো লুটপাট হয় নাই, কোনো ব্যবসায় হামলা হয় নাই, এবং আমরা শান্তিতে হিন্দু মুসলিম সকলকে নিয়ে ভালো আছি। শুভ যে জিনিসটা বলছে সম্পূর্ণ এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই। মানে এত মিথ্যা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কথাবার্তা বলছে, এবং ওর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। সাক্ষাৎকারে দাবি করা হয় হিন্দুদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে, মন্দির প্রাসাদ পুড়িয়ে দেয়া হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে। ভারতীয় চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশে হিন্দুদের উপর এ ধরনের নির্যাতনের বর্ণনা শুনে পরিবার বিস্মিত। শুভর বাবা সুনীল কর্মকার ও মা দুজনেই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে তারা খুবই ভালো আছেন। সন্তানের এমন কাণ্ডে ক্ষমা প্রার্থনাও করেন তারা। আমরা কোনোদিনও এরকম প্রভাবে পড়ি নাই, আমরা অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে বসবাস করি। আর আমার ছেলে একটু মানে অন্যরকম কথা শুনে না। যাওয়ার পরে আমার পাসপোর্টটা ওই পাশে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথা কিছু বলো, এই কথা তুমি বলো। হ্যাঁ, আমি বললাম তুই যে এই কথাগুলো বললি, তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে, তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না। বাংলাদেশের সাথে তার সম্পর্ক খারাপের জন্য ওরা এইভাবে বাধ্য করছে। এটা সত্য না, এটা পুরাটাই মিথ্যা, এবং সে তার মন গড়া বক্তব্য দিয়েছে, এবং আপনারা এটা দেখছেন এলাকায় যে এরকম কোনো তথ্য নেই আসলে। এদিকে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে 2 মাস ধরে কলকাতায় আশ্রয় নিয়েছেন দাবি করে দ্য ওয়ান নামে আরেকটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অমিয় সরকার। সে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার অন্যতম আসামি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামীতে ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার বিএনপি প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিতর্কিত কাজ থেকে কর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দলের প্রতি খেয়াল রাখতে হবে, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আহমেদ সরারের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ে দলের নেতাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় কুমিল্লায়। মঙ্গলবার বিকেলে কুমিল্লা ফান টাউন পার্ক মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে তার বর্ণনা হলো রাষ্ট্র সংস্কারের ৩১ দফা। এতে কারো আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে। দয়া করে এটি আবদ্ধ রাখবেন না এই ঘরে। আজকে যে আপনারা জেনে গেলেন, আপনাদেরকে নিয়ে আমাদের এখানে বসার উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে জানিয়েছি, এখন আপনাদেরকে এটা নিয়ে যেতে হবে পরবর্তী লেভেলে, এবং এইভাবে পরবর্তী লেভেলকে নিয়ে যেতে হবে তার পরবর্তী লেভেলে। কিন্তু এটিকে দেখভাল করতে হবে আপনাকে নজর রাখতে হবে যাতে প্রান্তিক মানুষ, আজকে এখানে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদেরকে নিয়ে কথা বলেছি, আমরা শিক্ষকদের নিয়ে কথা বলেছি, আমরা ছাত্রদের নিয়ে কথা বলেছি, আমরা মহিলাদেরকে নিয়ে কথা বলেছি, আমরা ডাক্তারদেরকে নিয়ে কথা বলেছি, এখান থেকে লয়াররা তাদের মতামত দিয়েছেন। অর্থাৎ সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের এই সারাদিনের আলোচনায়। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। তারেক রহমান বলেন, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচারের বিদায় হবে প্রায় 2 বছর আগে, সে সময় বিএনপির পক্ষ থেকে এই দফাগুলো দেয়া হয়। প্রথমে 27 দফা দেয়া হলেও পরে 31 দফা দেয়া হয়েছে। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের।
এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে। এবং এই আস্থাটা যদি রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকায় যারা দলের নেতা করবে, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলেছি, আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দয়া করে করুন। জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের নামে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ সরোয়ার। বাংলা ভিশন, ঢাকা। এদিকে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টে দেওয়া সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ আসামিদের সাজা স্থগিত করে আপিল গ্রহণ করে। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় 2013 সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা দেয়। সে রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে তা গ্রহণ করে সাজা স্থগিত করল আপিল বিভাগ। সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি 7 বছরের সাজা দিলেন, যেখানে তিনি অ্যাকুইটাল হয়েছিলেন নিম্ন আদালতে। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন, লিভ দিয়েছেন আমাদেরকে, এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, গুম, খুন, নির্যাতনের কারণে পুলিশের ওপর আস্থা নেই জনগণের। তাই সংস্কার এনে নতুন করে পুলিশ বাহিনী গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। পাশাপাশি র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। 6 সদস্যের পুলিশ সংস্কার কমিটি করেছে বিএনপি। তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরে এসব তথ্য জানান মেজর হাফিজ। তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখী, কখনো হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমানোর নামে তারা সহস্রাধিক হত্যা ও রক্তাক্ত করেছে পুরো জাতিকে। পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরও এই বাহিনীকে ছেঁটে ফেলার সুযোগ নেই। রাজনৈতিক প্রভাব মুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। র্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। এই সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এবং ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার আর বন্দুকের নলের মাধ্যমে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ রিট করেন। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা।
2020 সালে বিচারপতি এফআরএম নাজমুল হাসান এবং বিচারপতি কামরুল কাদের একটি জাজমেন্ট দিয়ে বলেন যে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মধ্যে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, দাবি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে এবং আরো খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে কি বলবো প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করায় এখন থেকে জয় বাংলা স্লোগান কোথাও ব্যবহার করা যাবে না বলেও জানান সংশ্লিষ্টরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বাদাস্তর টিকাটুলি জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর টিকাটুলি জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রয়াত আজিজুল হকের পিতা, বাংলা ভিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক সহ পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ছাড়াও বাংলা ভিশনের সংবাদকর্মী, কর্মকর্তা, কর্মচারী এবং এলাকাবাসী অংশ নেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আরিফুল হক তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। পরে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মরহুম আজিজুল হককে। এ সময় সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আজিজুল হক। সোমবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধাররা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, সাগর চুরি করতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সে সময় বিতরণ করা টিসিবির 1 কোটি কার্ডের মধ্যে অনিয়মের অভিযোগে প্রায় 43 লাখ কার্ড বাতিলের তথ্য দেন তিনি। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে উৎপাদন সরবরাহ বাড়ানো এবং চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের কৃষি খাতের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশে মূল্যস্ফীতি 2 অঙ্কে থাকলেও অনেক পণ্যের দাম কমেছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে যে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে তা দেশের 1.5 বছরের জাতীয় আয়ের সমান। সংবাদ শেষ করব ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি চান ভুক্তভোগীদের পরিবার ও রাজনীতিকরা। ভারতে পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতনের সাজানো সাক্ষাৎকার ছড়িয়ে দেয়া হচ্ছে তথাকথিত নির্যাতনের কল্পকাহিনী, ভুক্তভোগীদের বিস্ময় প্রকাশ। আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 88 মামলায় গ্রেফতার 70, জড়িত সবাইকে ধরা হবে জানিয়েছেন প্রেস সচিব। দেশের পক্ষে থাকায় বেগম জিয়াকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কুমিল্লায় বিএনপির কর্মশালায় তারেক রহমান। অর্থ পাচার মামলায় তার সাজা স্থগিত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews।
সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।